সোমালিয়ান জলদস্যুদের কথা শোনেননি এমন লোক পাওয়া হয়তো খুবই দুষ্কর, যারা এশিয়া ইউরোপের সবথেকে বড় বাণিজ্যিক সমুদ্র এলাকা মাঝে মাঝে দখল করে নেয়। সমুদ্র থেকে বড় বড় তেলের জাহাজ কিংবা কার্গো শিপগুলো জিম্মি করে মুক্তিপণ দাবি করে। আজকের গল্পটা তেমনই একদল জলদস্যুকে কেন্দ্র করে, যারা বিশাল বড় একটা কার্গো শিপ দখল করে নিয়েছিল, বিনিময়ে $50 মিলিয়ন দাবি করে। এই খবর উদ্ধারকারী দলের কাছে পৌঁছে গেলে তারা সেখানে চলে আসে। গিয়ে দেখতে পায় পুরো জাহাজ জ্বালানি তেলে ভরপুর। যদি গুলি করে তাহলে জাহাজসহ উড়ে যাবে। এখন ওই জাহাজ আর জাহাজের ক্রু মেম্বারদেরকে উদ্ধার করার জন্য একটাই পথ খোলা আছে, সেটা হলো মুখোমুখি লড়াই। মুভি শুরুতেই ইয়ামাল নামের একটা বিশাল রাশিয়ান কার্গো শিপ দেখানো হয়। এটি একটি তেলবাহী জাহাজ ছিল, যা রাশিয়া থেকে 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। তবে জাহাজের ক্যাপ্টেন বা সেখানে থাকা কারোরই কোনো ধারণা ছিল না যে একদম শুরু থেকেই সোমালিয়ার জলদস্যুরা তাদের উপরে নজর রাখছে। সুযোগ বুঝে 100 জন জলদস্যু মিলে একটি নৌকায় করে জাহাজের কাছে চলে আসে এবং সেটা চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর দড়ির সাহায্যে তারা একে একে জাহাজে উঠে পড়ে। এদিকে ক্যাপ্টেন বিপদ টের পেয়ে দ্রুত জাহাজে রেড অ্যালার্ট জারি করে এবং সব ক্রু মেম্বারদেরকে দ্রুত সিকিউরিটি রুমে চলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু দেখা যায় জলদস্যুরা ততক্ষণে জাহাজের ঢেকে নেমে পড়েছে। এটি দেখে ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে পুরো জাহাজের বিদ্যুৎ সংযোগ অফ করে দেয়। অন্যদিকে কিছু দূরে ডিস্ট্রয়েট নামের একটা রাশিয়ান যুদ্ধজাহাজকে আসতে দেখা যায়। তারা চীন সীমান্তে একটা উদ্ধার অভিযান শেষ করে নিজেদের দেশ রাশিয়ায় ফিরছিল। এই যুদ্ধজাহাজে রাশিয়ার সেরা নেভাল ইনফ্যান্ট্রি ফোর্সের মেরিন কমান্ডাররা ছিল। হঠাৎ তাদের কাছে একটি বার্তা আসে এবং তারা জানতে পারে যে তাদের দেশের 20 লাখ ব্যারেল তেলবাহী একটি জাহাজ জলদস্যুরা হাইজ্যাক করেছে। হেডকোয়ার্টার থেকে তাদেরকে দ্রুত সেখানে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সব জানতে পেরে কমান্ডো প্রধান সবাইকে সতর্ক করে বলে সেখানে গিয়ে কেউ যেন হুটহাট গুলি না চালায়, কারণ এটি একটি গোপন মিশন। ওই জাহাজে থাকা লাখ লাখ ব্যারেল তেল যদি ভুলবশত আগুনের সামান্য ফুলকিতে লাগে, তবে তা পারমাণবিক বোমার চেয়েও বড় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। আর তেমনটা হলে তাদের দেহ তো দূরের কথা, ওই জাহাজের সামান্য অংশ খুঁজে পাওয়া যাবে না। এরপর প্রধান কমান্ডারের আদেশ অনুযায়ী স্পেশাল ফোর্সের 10 জন একটি দল দ্রুত টিম গঠন করে। প্রথমে মেরিন কমান্ডোরা ভেবেছিল এরা হয়তো সাধারণ জলদস্যু, তাই তারা অনেকটা নিশ্চিন্ত হয়ে জাহাজের কাছে এগিয়ে যায়। কিন্তু জাহাজের কাছাকাছি আসতেই জলদস্যুরা তাদের উপরে গুলি চালাতে শুরু করে। হুট করে এই আক্রমণের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, তাই সবাই প্রাণ বাঁচানোর জন্য নৌকা ঘোরানোর চেষ্টা করে। সেই সময় একজন মেরিন কমান্ডার গুলিবিদ্ধ হয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। অনেক সময় চেষ্টা করেও যখন তাকে খুঁজে পাওয়া যায় না, তখন তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হয়। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে রাশিয়ার নেভাল বেস অ্যাম্বাসি দেখানো হয়। সেখানে চিফ আসতেই একজন তাকে রিপোর্ট করে যে তাদের তেলবাহী জাহাজটি জলদস্যুরা হাইজ্যাক করেছে এবং ক্রু মেম্বারদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আরও জানায় জাহাজ উদ্ধারে স্পেশাল ফোর্স পাঠানো হলে কাজ হয়নি, বরং জলদস্যুরা তাদের উপরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন কমান্ডো আহত হয়েছে এবং একজন সমুদ্রে নিখোঁজ আছে। এইসব শুনে চিফ গম্ভীর হয়ে যায় এবং খুব দ্রুত আরেকটা স্পেশাল ফোর্স পাঠানোর জন্য আদেশ দেয়। সেই সাথে নিখোঁজ কমান্ডোকে খুঁজে বের করার জন্য বলে। পরদিন সকালে গতরাতে পানিতে ডুবে যাওয়া সেই কমান্ডোকে দেখা যায় সে এখনও বেঁচে আছে। প্রচণ্ড ঢেউয়ের মধ্যে সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো গুলি খাওয়ার পরেও অনেকটা সময় বরফ শীতল পানিতে ডুবে থেকেও সে অবিশ্বাস্যভাবে বেঁচে যায়। এর মধ্যে সেখান দিয়ে যাওয়া একটা মাছ ধরার নৌকার লোক তাকে দেখতে পায়। এখানে জানা যায় এই জেলেরা মূলত ওই ডাকাত দলের সদস্য। তারা কমান্ডোকে উদ্ধার করে সরাসরি সেই হাইজ্যাক করা জাহাজে নিয়ে আসে। সেখানে গিয়ে কমান্ডো মুখোমুখি হয় জলদস্যুর নেতা ডোডোর সাথে। ডোডো কমান্ডোর সামনে নিজেকে এই সমুদ্রের রাজা বলে দাবি করে। সে তাকে হুমকি দিয়ে বলে, এটা আমার সমুদ্র, এখানে আমার অনুমতি ছাড়া সামান্য পানিও নড়ে না, তাই পালানোর চেষ্টা করলে আমার পোষা শিয়ালেরা তোকে কাঁচা চিবিয়ে খাবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের $3 মিলিয়ন দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ তোকে এখানেই বন্দী হয়ে থাকতে হবে। কিন্তু কমান্ডো তার মুখের উপরে বলে দেয়, তোর মতো এমন সস্তা ডাকাতের জন্য আমি আমার দেশের 1 পয়সাও খরচ করতে দেব না। এই কথা শুনে যা হওয়ার তাই হয়। ডোডো রেগে গিয়ে কমান্ডোর চোখে বন্দুক ঠেকিয়ে শেষবারের মতো সতর্ক করে। পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে দেখে কমান্ডো নিরুপায় হয়ে বুদ্ধি করে ডোডোর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং ডোডোর মাথা ঠান্ডা করে। এদিকে সমুদ্রের উপরে রাশিয়ান সামরিক বাহিনীর একটি টিম হেলিকপ্টারে করে সেই কমান্ডোকে খোঁজার জন্য অভিযান শুরু করে। তবে অনেক চেষ্টা করেও তারা কিছুতেই সেই কমান্ডোকে খুঁজে না পেয়ে সেখান থেকে ফিরে যায়। এদিকে জাহাজে থাকা জলদস্যুরা কমান্ডোকে ব্যবহার করার প্ল্যান করে। সেই অনুযায়ী তারা তাকে হুমকি দেয় যে সে যেন সিকিউরিটি রুমে লুকিয়ে থাকা সব ক্রু মেম্বারদেরকে সেখান থেকে বের করে আনে। কিন্তু ভেতরে থাকা ক্যাপ্টেন সবকিছু শুনে ফেলে। তাই কমান্ডো যখন ওই রুমের বাইরে আসে তখন ক্যাপ্টেন জানায় তারা সবকিছু শুনে নিয়েছে, কিন্তু কিছুতেই তারা বাইরে বের হবে না। উল্টো সে কমান্ডোকে বলে, ওর থেকে তুমি নিজেকে বাঁচাও, কারণ ওই শয়তানটা তোমাকে বেশি সময় বাঁচিয়ে রাখবে না। নিজের সব প্রাণ বেঁচতে যাচ্ছে দেখে
ডোডো এবার সরাসরি রাশিয়ান হেডকোয়ার্টারে ফোন লাগায়। সে জানায় যদি জাহাজে থাকা ক্রু মেম্বারদেরকে বাঁচাতে চাও তবে যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টে $20 বিলিয়ন পাঠাও, তা না হলে জাহাজ আর এখানে থাকা সব লোকদের কথা ভুলে যাও। এত টাকার কথা শুনে সিকিউরিটি সেক্রেটারি তো শকড হয়ে যায়, কিন্তু ডোডো তাদেরকে মাত্র 24 ঘন্টা সময় দিয়ে কলটা কেটে দেয়। এদিকে রাশিয়ান ড্রাগন ফোর্সের ক্যাপ্টেন সাজেন দূর থেকে অত্যন্ত মনোযোগ দিয়ে এই সব কিছু পর্যবেক্ষণ করছিল। সে লক্ষ্য করে জাহাজের কোথায় কোথায় দস্যুরা মেশিন গান নিয়ে পাহারা দিচ্ছে আর কোথায় কোথায় তারা ছড়িয়ে আছে। এখানে ক্যাপ্টেন সাজেন সবাইকে সতর্ক করে বলে, কেউ যদি সামান্য ভুল করে তাহলে এমন এক বিশাল বিস্ফোরণ হবে যা সমুদ্রের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। সেখানে ওই জাহাজে যাওয়ার আগে তাদের সেখানে ঢোকার এন্ট্রি পয়েন্ট এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। অন্যদিকে ডোডোকে দেখা যায় সে খেয়াল করে গত একদিন ধরে রাশিয়ান সেই যুদ্ধজাহাজটি তাদেরকে ফলো করে যাচ্ছে। এর মানে তারা দস্যুদেরকে ভয় দেখানোর জন্য এখান থেকে নড়ছে না। তাই ডোডো আবারও সেই রাশিয়ান কমান্ডো আর জাহাজের একজন ক্রু মেম্বারকে বাইরে নিয়ে আসে। ডোডো কমান্ডোকে জিজ্ঞাসা করে, ওই রাশিয়ান যুদ্ধজাহাজটি কি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি? কিন্তু কমান্ডো শান্তভাবে বলে ওঠে, না, ওরা তো তোমাদেরকে ভালোভাবে খাতিরদারি করার জন্য তোমাদের উপর নজর রাখছে। এ কথা শুনে সেখানে থাকা দস্যুরা হিরোকে মারতে তেড়ে আসে। ডোডো সবাইকে থামিয়ে দেয়। সে সবাইকে মনে করিয়ে দেয় যে এখানে যদি কোনোভাবে গুলি চলে তবে তারাও পুরে মারা যাবে। এই কথা বলে ডোডো থেমে থাকে না। সে তার কাছে থাকা একটা ধারালো ছুরি দিয়ে সেখানে থাকা জাহাজের ক্রু মেম্বারের উপর নৃশংসভাবে আঘাত করে আর কমান্ডোকে বলে, তোদেরকে মারতে আমার কোনো বন্দুক লাগবে না, এই ছোট্ট অস্ত্রটাই যথেষ্ট। এদিকে দূর থেকে দূরবীনের সাহায্যে এসব নৃশংসতা দেখে রাশিয়ান কমান্ডোরা শিউরে ওঠে। এরপর ডোডো কমান্ডোকে আবারও সেই ক্রু মেম্বারদের রুমের সামনে নিয়ে আসে এবং তাদের সেখান থেকে বের করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করে। এসব শুনে কমান্ডো বুঝে যায় যে তারা যদি কোনোভাবে বাইরে বের হয় তাহলে জলদস্যুরা তাদেরকে নিশ্চিত মেরে ফেলবে। তাই সে বাইরে থেকে সবাইকে সতর্ক করে জানায়, ভুল করেও কেউ যেন দরজা খোলো না। এরা একটু আগেই একজনকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছে আর এরা আমাকেও যে কোনো সময় মেরে ফেলতে পারে। যদিও জলদস্যু নেতা ডোডো রাশিয়ান ভাষা বুঝতো না, তাও সে কমান্ডোর কথা বলার ধরন শুনে কিছুটা সন্দেহ করে ফেলে। সে রেগে কমান্ডোর গলায় ছুরি ধরে বলে, আমাকে কি বোকা বানাতে চাইছিস? তোর কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে, এর মধ্যে যেভাবেই হোক ওদেরকে বাইরে বের করে আন। অন্যদিকে রাশিয়ান হেডকোয়ার্টার অ্যাডমিরাল, লেফটেন্যান্ট ও উচ্চপদস্থ অফিসাররা ড্রোন ক্যামেরার সাহায্যে ওই জাহাজের প্রতিটা গতিবিধির উপর নজর রাখছিল। লেফটেন্যান্ট রিপোর্টে জানায় যে ওই জাহাজে প্রায় 40 থেকে 50 জনের মতো সশস্ত্র দস্যু রয়েছে এবং তাদের লিডার হলো ভয়াবহ জলদস্যু ডোডো। আর এই ডোডোর অপরাধের ইতিহাস খুবই ভয়ানক। এসব শুনে সেখানে থাকা জাহাজের মালিকের সেক্রেটারি এত টাকা দিতে অস্বীকার করে। সে জানায় এই ডাকাতদেরকে কিছুতেই টাকা দেওয়া উচিত হবে না। টাকা না পেলে এরা এমনিতেই কোনো উপায় না পেয়ে এখান থেকে পালিয়ে যাবে। এই কথা শুনে লেফটেন্যান্ট তাকে সতর্ক করে দিয়ে বলে, ডোডো আজ পর্যন্ত কোনোদিন কোনো জাহাজ থেকে খালি হাতে ফেরেনি। হয় টাকা নিয়ে যাবে নয়তো পুরো জাহাজটাই ধ্বংস করে দেবে। এইসব শুনে অ্যাডমিরাল রেগে যায় এবং বলে, এখানে শুধু তেল আর জাহাজের ব্যাপার নয়, 20 জন মানুষের জীবন আটকে আছে। এরপর সে ক্যাপ্টেন সাজিনকে ফোন করে অর্ডার দেয় যে কোনো মূল্যে জাহাজসহ সব ক্রু মেম্বারদেরকে উদ্ধার করতে হবে। সাজিন তখন সাহসের সঙ্গে জানায়, আমরা একদম তৈরি আছি স্যার, এতক্ষণ শুধু আপনার অর্ডারের অপেক্ষায় ছিলাম। এদিকে জাহাজের ভেতরে অন্য এক দৃশ্য দেখা যায়। দস্যু দলের মেম্বাররা যখন সবাই একত্রে খাবার খাচ্ছিল সেই সময় ওই কমান্ডো তাদের একজনের পাশে গিয়ে বসে এবং তার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু লোকটা কিছু না বলে নিজের বন্দুক বের করে ফেলে। এটা দেখে কমান্ডো ভয় পেয়ে যায়। তখন লোকটা বলে, ভয় পাস না, আমার নাম হলো AK-47। নামটা বেশ ইউনিক, তাই না? কমান্ডো লোকটার হাতে হাত মিলিয়ে বলে, হ্যাঁ ভাই, নামটা খুবই দারুণ। এরই মধ্যে সমুদ্রের মাঝে আরও একটি সন্দেহজনক মাছ ধরা নৌকা আসতে দেখা যায়। এটা দেখে ক্যাপ্টেন সাজেন দ্রুত হেলিকপ্টারে করে ফোর্স পাঠায় সেই নৌকাটিকে আটকে ফেলার জন্য। এরপর নৌকাটি তল্লাশি করে সেখানে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য বা গাঁজা পাওয়া যায়। কমান্ডোরা সেই সব প্যাকেটগুলো একে একে সমুদ্রে ফেলে দিতে শুরু করে। দূরবীন দিয়ে এইসব দেখে ডোডোর মাথায় আগুন জ্বলে ওঠে। সে তাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য এদিকে কমান্ডোর গলায় ছুরি চেপে ধরে এবং ইশারায় দেখিয়ে দেয় সাগরে ফেলা সব মাদকের প্যাকেটগুলো যেন আবারও নৌকায় তুলে ফেলে। এবার নিরুপায় হয়ে কমান্ডোরা মিলে আবারও সেই প্যাকেটগুলো নিজেদের নৌকায় তুলে নেয়। এসবের মধ্যে হিরো বুঝতে পারে সবাই সামনে সেই নৌকার দিকে তাকিয়ে আছে আর পালানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতেই পারে না। তাই সে পালানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে থাকা 2 জন জলদস্যু হিরোকে পালাতে দেখতে পায় এবং তার পিছু নিতে শুরু করে। এদিকে সাজেন ডোডোকে চ্যালেঞ্জ করে, তার মনোযোগ ঘুরিয়ে রাখার চেষ্টা করতে শুরু করে। এদিকে কমান্ডো পালাতে পালাতে একেবারে জাহাজের পাশে চলে আসে আর কোনো পথ না দেখে জাহাজের তেলের পাইপ দিয়ে স্ট্রাইট আকারে নিচে নামতে শুরু করে। সে একটা ক্রেনের সাহায্যে সেখানে আসা উদ্ধারকারী নৌকায় যাওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু সেই মুহূর্তে ডোডোর লোকেরা সেখানে একটা মিসাইল ফায়ার করে দেয়। এতে ভয়াবহ বিস্ফোরণ হওয়ার কারণে উদ্ধারকারী নৌকাটি সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। ফলে হিরো মাঝপথে ঝুলে যায়, কিন্তু তবুও সে হাল ছাড়তে রাজি ছিল না। সে সেখান থেকে নেমে আবারও পালাতে শুরু করে, কিন্তু কপাল খারাপ,
জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার আগে জলদস্যুরা তাকে ধরে ফেলে। এরপর দস্যুরা সবাই মিলে তার উপরে খেপে যায় এবং ভয়াবহভাবে মারধর করে তাকে আহত করে ফেলে। এর মধ্যে সেখানে ডোডো এসে তাচ্ছিল্য করে বলে, কিরে কমান্ডো, যেতে পারলি না বুঝি? তুই এখান থেকে পালালে আমাদের $20 বিলিয়ন কে দেবে? এখন বল তোকে কি করা যায়। যাক, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, তবে পরের বার পালানোর আগে অন্তত 1000 বার ভেবে নিবি। এত কিছুর পরেও কমান্ডো দমে যাওয়ার পাত্র ছিল না। সেই রাতে সে দস্যুদের চোখ ফাঁকি দিয়ে একেবারে জাহাজের পাশে চলে আসে এবং সেখানে থাকা একটা দড়ি দিয়ে নিচে ঝুলে পড়ে। এরপর হাতে থাকা ফ্লেয়ার গান জ্বালিয়ে দূর থেকে তার রাশিয়ান সঙ্গীদেরকে সংকেত দিতে শুরু করে। আর ওদিকে রাশিয়ান কমান্ডাররাও লাইট অন অফ করার মাধ্যমে ইশারায় তার সঙ্গে যোগাযোগ করে। ক্যাপ্টেন তাকে জানায় যে পরদিন সকাল হলেই তারা জাহাজে আক্রমণ করবে। সে তাকে দায়িত্ব দেয় যে যাতে করে দস্যুদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নিতে পারে। এরপর কমান্ডো সংকেত দিয়ে জানিয়ে দেয় যে সে রেডি আছে। পরদিন সকালে ডোডো আবারও হিরোকে নিয়ে ক্রুদের সেই সিকিউরিটি রুমের সামনে চলে আসে এবং ক্রু মেম্বারদেরকে বাইরে বেরিয়ে আসার জন্য হুমকি দিতে শুরু করে। তবে এবার ডোডো সরাসরি একটা গ্রেনেড বের করে ফেলে। সে হুমকি দেয় যে এবার যদি তারা বের না হয় তবে এই গ্রেনেড দিয়ে দরজা উড়িয়ে দেবে। এই কথা শুনে ভেতরে থাকা একজন ক্রু মেম্বার ভয়ে ভয়ে দরজা খুলতে গেলে ক্যাপ্টেন বলে, ওরা শুধুমাত্র ভয় দেখাচ্ছে, আমার কথা শোনো, বাইরে গেলেই ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু সেই ক্রু মেম্বার এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে দরজা খোলার জন্য ক্যাপ্টেনের গায়ে হাত তুলে বসে। আর কে ভেতরে থাকবে কে বাইরে বের হবে এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এদিকে বাইরে থাকা হিরো ডোডোকে শান্ত করার জন্য বলে, আরে কি করছো, শান্ত থাকো। তুমি যদি এইভাবে দরজা উড়াতে চাও তবে দরজার সাথে সাথে পুরো জাহাজটাই ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে চলো অন্য কোনো উপায় দেখি। এবার ডোডো বুঝতে পারে যে এভাবে গ্রেনেড দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে বের করা যাবে না, অন্য কোনো পথ বের করতে হবে। এদিকে দেখা যায় হিরো তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। সে দস্যুদের রাঁধুনিকে একটি পানীয় দিয়ে বলে এই পানীয় খেলে নাকি তার পুরুষত্ব 100 গুণ বেড়ে যাবে। কিছুক্ষণ পর দেখা যায় সেটা খেয়ে শেষে প্রায় পাগলের মতো হয়ে গেছে। সে পাগলের মতো সবার নামাজ পড়ার জায়গায় সে বিকট সুরে গান গাইতে শুরু করে। শেফকে এভাবে নামাজের মধ্যে গান গাইতে দেখে AK-47 তাকে থামানোর জন্য এগিয়ে আসে। কিন্তু লিডার ডোডো তো ভীষণ রেগে যায়, কারণ নামাজের সময় এমন অসভ্যতা সে একদমই মেনে নিতে পারছে না। কিন্তু ডোডো সামনে আসলে উল্টো শেফ তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এতে ডোডো ভীষণ ক্ষেপে যায় এবং সেই শেফকে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রের মধ্যে পানিতে ঝুলিয়ে দেওয়ার শাস্তি দেয়। কিন্তু দস্যুরা কল্পনাও করতে পারেনি যে এটাই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, কারণ ওই এলাকায় ক্ষুধার্ত হাঙরের আনাগোনা ছিল। কিছুক্ষণ পরে সেখানে একটা বিশাল হাঙর চলে আসে এবং শেফকে আক্রমণ করে মেরে ফেলে। পুরো জায়গার পানি রক্তে লাল হয়ে যায়। এসব দেখে দস্যুরা দ্রুত তাকে টেনে উপরে তোলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটার দুটো পা হাঙরে খেয়ে নিয়েছে। এখানে জানা যায় এই শেফ ছিল AK-47 আপন ভাই। নিজের ভাইয়ের এমন পরিণতি দেখে AK-47 ডোডোর উপরে ভীষণ ক্ষেপে যায়। সে বুঝতে পারে ডোডো যদি এভাবে সামান্য কারণে কারোর জীবন কেড়ে নিতে পারে তাহলে তাদের জীবনেরও কোনো নিরাপত্তা নেই। সেজন্য সে কমান্ডোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে কমান্ডোকে বলে, তুমি এখান থেকে পালিয়ে নিজের জাহাজে চলে যাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু হিরো তার কথায় রাজি হয় না। সে জানায় পরদিন সকালেই তাদের বাহিনী অ্যাটাক করবে, তাই তাকে এখান থেকে দস্যুদের মনোযোগ ঘুরিয়ে রাখতে হবে। AK-47 তাকে সাহায্যের জন্য রাজি হয় এবং তাকে একটা ছোট অস্ত্র দিয়ে দেয়। অন্যদিকে ড্রাগন ফোর্সের কমান্ডোদেরকে দেখা যায় তারা চূড়ান্তভাবে মিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। যাওয়ার আগে ক্যাপ্টেন সাজেন সবার সাহস বাড়িয়ে বলে, এটা আমাদের কাছে একটা সাধারণ ট্রেনিংয়ের মতো, আমরা এর চেয়ে বড় বড় মিশন সফল করেছি। এরই মধ্যে রাশিয়ান হেডকোয়ার্টার থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করার জন্য অর্ডার দেওয়া হয়। সাথে সাথেই কমান্ডোরা তাদের মিশন শুরু করে দেয়। অন্যদিকে জাহাজের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে ডোডো একটা লোহার পাত কাটা শক্তিশালী অস্ত্র খুঁজে পায়। ডোডো তার লোকদেরকে অর্ডার দেয় ওই যন্ত্রটা দিয়ে সিকিউরিটি রুমের দরজা কেটে ফেলার জন্য। সেই সাথে আরও বলে দরজা খুলেই যেন ভেতরে থাকা সব মেম্বারদেরকে মেরে ফেলা হয়। এসব শুনে ভেতরে থাকা সব ক্রু মেম্বাররা ভয় পেলেও ক্যাপ্টেন তাদেরকে সাহস দিয়ে বলে, আমাদেরকে ভয় পেলে চলবে না, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যদিকে রাশিয়ান সেনাদেরকে দেখা যায় তারা একে একে জাহাজে উঠতে শুরু করে এবং একজন একজন করে জলদস্যুদেরকে খতম করতে শুরু করে। এদিকে দস্যুদের সাথে ক্রু মেম্বারদের সামনাসামনি লড়াই শুরু হয়ে যায়। জাহাজে দাহ্য তেল থাকার কারণে কেউ সেখানে গুলি চালাতে পারছিল না, তাই যে যার হাতে যা পাচ্ছে তাই নিয়ে আক্রমণ করছে। এরই মধ্যে ক্যাপ্টেন সাজেন এসে দস্যু সর্দার ডোডোর মুখোমুখি হয়। দুইজনের মধ্যে এক ভয়ানক ফাইট হয় এবং এক পর্যায়ে সাজেন ডোডোকে গুরুতর আহত করে ফেলে। এতে ডোডো রেগে গিয়ে তার কোমরে থাকা পিস্তল বের করে সাজেনকে মারতে যায়, কিন্তু ক্যাপ্টেন সাজেন মুহূর্তের মধ্যেই তার পিস্তলটি নষ্ট করে তাকে সেখান থেকে ফেলে দেয়। এরই মধ্যে ড্রাগন ফোর্সের বাকিরাও এসে যোগ দেয় এবং দস্যুরা তাদের সঙ্গে পেরিয়ে ওঠে না। শেষমেশ কমান্ডোরা সেখানে বন্দী থাকা সব ক্রু মেম্বারদেরকে উদ্ধার করে, তবে তাদের মধ্যে বেশ কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক ছিল।
এরই মধ্যে কমান্ডো নজর যায় সেখানে পড়ে থাকা AK-47 দিকে। সে তখন তার শেষ নিঃশ্বাস গুনছিল। এটা দেখে কমান্ডো দ্রুত তার দিকে এগিয়ে আসে এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু AK-47 তাকে থামিয়ে দেয় আর বলে, আমি সারা জীবন তো অনেক খারাপ কাজই করেছি, তবে আজ মৃত্যুর আগে অন্তত জীবনে একটা ভালো কাজ করতে দাও। এখন আমি শান্তিতে মরতে পারবো। মৃত্যুর আগে AK-47 তার কাছে থাকা একটা পুরনো মিউজিক ক্যাসেট দিয়ে বলে, এটাকে আমার স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে AK-47 সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কমান্ডো খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই লোকটি ছাড়া তাদের মিশন এখানে অনেক বিপদের সম্মুখীন হতো। এরপর ক্যাপ্টেন সার্জেন্ট এবং ড্রাগন ফোর্স শহীদদের সম্মানে কিছুক্ষণ নীরবতা পালন করে। এখানে কমান্ডো AK-47কে সম্মান জানিয়ে তার নিজের বাবার দেওয়া দামি ঘড়িটা তার হাতে পরিয়ে দেয়। আর এখান থেকেই একটা কথার স্পষ্ট প্রমাণ হয় যে মানুষ নিজের ইচ্ছে খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে। মিশন শেষ হলে হেডকোয়ার্টার থেকে তাদেরকে অর্ডার দেওয়া হয় যে দস্যুরা এখনও বেঁচে আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এ কথা শুনে কমান্ডো ভীষণ রেগে যায় এবং ক্যাপ্টেনকে জানায় এভাবে কেন ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যদি এভাবে ওদেরকে ছেড়ে দেওয়া হয় তবে কালকে ওরা অন্য একটা জাহাজের উপরে ডাকাতি করবে। উত্তরে ক্যাপ্টেন বলে, উপরের অর্ডার অমান্য করার কোনো উপায় নেই। তবে কমান্ডোর মনে ছিল এক ভয়ানক প্রতিশোধের নেশা, তাই সে লুকিয়ে ক্যাপ্টেনের রুমে গিয়ে এমনভাবে কৌশলে একটা ফাঁদ পেতে রাখে যাতে পানির ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে সেটা ব্লাস্ট হয়ে যায়। এরপর যখন সব দস্যুদেরকে নিয়ে নৌকায় করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় পানির পিপাসা পাওয়ায় ডোডো যখনই পানির জারটা খোলে সাথে সাথে গ্রেনেডটি ব্লাস্ট হয়ে যায়, আর এক ভয়াবহ বিস্ফোরণের সাথে সাথে সেই নৌকার সব দস্যুরা সেখানে নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবেই রেড ড্রাগন ফোর্স এই ভয়ানক মিশন কমপ্লিট করে রাশিয়ায় ফিরে আসে, আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, কিন্তু আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।